আমি তখন স্কুলের গণ্ডি না পার হওয়া এক দুরন্ত কিশোর। মাথায় রাজ্যের চিন্তাভাবনা। সে চিন্তাভাবনা শুধুই পড়াশোনা কেন্দ্রিক নয়, বইকি সেসব জুড়ে ছিল জিনভূত ও এ সমস্ত সব অদ্ভুত বিষয়বস্তু। জিনভূতের দেখা পেতে তখন কত চেষ্টা যে করেছি, তার কোনো ইয়াত্তা নেই। এই ব্যাপারগুলোতে আমি একদম যে অসফল হয়েছি, তেমনটা না। বলছি শুনুন। বইয়ের পৃষ্ঠা উল্টাতে যেয়ে কোনো একটা ইসলামিক বইয়ে পেয়েছিলাম যে সূরা জিন একটা নির্দিষ্ট সংখ্যক বার নিয়ম মেনে পড়লে জিন হাজির করা সম্ভব। শুধু হাজির নয়, বশ করাও সম্ভব। আমি সেটা দেখে এত বেশি আগ্রহী হয়ে পড়েছিলাম যে অতি শীঘ্রই আমি সেটা করতে শুরু করলাম। তবে বিপত্তি বাধায় আরবি হরফ। আমি আরবি পড়তে জানতাম না। সমাধান হিসেবে বাসায় থাকা একটা বাংলা উচ্চারণসহ কুরআন শরীফ আমায় সাহায্য করেছিল। প্রতি রাতে খাবার ও পড়াশোনা শেষে ঘুমাবার আগে অজু করে এসে আমি বসে বসে সূরা জিন পড়তাম। বাসার মানুষজন এতে খানিকটা বিরক্ত হলেও এটলিস্ট আরবি পড়ছি দেখে আর তেমন কিছু বলেনি। এভাবে পড়তে পড়তে আমি অল্প কদিনেই একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমার সামনে সব অন্ধকার, শুধু একটা কোরআন শরীফ মতো কিছু রাখা আছে। সেখানের কিছু পৃষ্ঠা বের করা। আড়াল থেকে কেউ একজন খুব সুন্দরভাবে আমাকে বলছেন, এখান থেকে এই পর্যন্ত পরে এভাবে ফু দিলে অসুখ থেকে সুস্থতা মিলবে। আমি পরদিন ঘুম থেকে উঠে ব্যাপারটা ভুলে থাকি। তবে খুব সম্ভবত সন্ধ্যাবেলা এটা মনে পড়লে অ্যাপ্লাই করি। এবং আশ্চর্যের ব্যাপার, যাদের উপর এটার অ্যাপ্লাই করি, তারা সুস্থ হয়েছিলেন খুব দ্রুত। তাদের সেই রোগ অতি কঠিন না হলেও সেই রোগের ব্যথায় তারা কাবুই ছিলেন বলা যায়। তারা আমাকে জিজ্ঞেস করেন, আমি কি পড়েছি, কি করেছি যে তারা দ্রুত সুস্থ হয়ে গেছেন। আমি বলে দেই আগের রাতের ঘটনা। তবে বলার পর বিভিন্নভাবে রিয়েলাইজ করি, এই ব্যাপারে তাদের কিংবা কাউকে বলাই আমার একদমই উচিত হয়নি। এই ব্যাপারটা শুরুর দিকে যেমন দ্রুত কাজ করত, পরবর্তীতে এটার আড়ালের ঘটনা আমার পরিচিতজনদের মাঝে ছড়িয়ে যাওয়ার পর আর তেমন কাজ করেনি। আমি নির্দিষ্ট সময় অবধি এক নাগারে প্রতি রাতে পড়ছিলাম সেই সূরা জিন। তবে মাঝে গ্রামে যাওয়ার কারণে গ্যাপ হয়ে গেছিল। তাও শেষ করেছি। কিন্তু সবশেষে কেন যেন মনে হতো, মানুষকে আমার এসব বলে দেয়া ভালো কোনো কাজ ছিল না। আমি তাদের থেকে আর কোনো প্রতিক্রিয়া পাইনি, তাদের দেখাও পাইনি। বাধ্য হয়ে ছেড়ে দেই সেই বিশেষ নিয়ম ফলো করা। সেই নিয়ম ফলো করা ছেড়ে দিলেও আমি নিজের মধ্যে পরিবর্তন দেখতে শুরু করি। যেমন, বাইরের কেউ আমার সঙ্গে খারাপ আচরণ করলে ওদের কিভাবে যেন কোনো ক্ষতি হয়েই যেত। সেসব অসংখ্য ঘটনার কথা শুনুন। এক বিকেলে প্রাইভেটে আমার গায়ে ইচ্ছে করে সাইকেল লাগিয়ে দেয়া একটা ছেলে প্রাইভেট শেষে সড়কে যেতেই সাইকেল অ্যাক্সিডেন্ট করে বসে। কি ভয়াবহ সেই অ্যাক্সিডেন্ট! মস্ত এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। তবে এতে তার তেমন ক্ষতি না হলেও সাইকেল দুমড়ে মুচড়ে যায়। আরেকবার এক ভাজাপোড়া খাবারের দোকানি আমাকে ঠকিয়েছিলেন কোনোভাবে, তারপর তার থেকে চেঞ্জ চাইলেও তিনি দিতে অস্বীকৃতি জানান। আর আশ্চর্যের ব্যাপার, পরদিন সকালে তিনি দেখেন তার স্টকে থাকা প্রায় সব খাবার ও কাঁচামাল একই সঙ্গে পচে নষ্ট হয়ে গেছে। আরেকবার এক ছেলে আমার রেজাল্টের খারাপ সময়ে আমাকে কষ্ট দিয়ে খুবই কটুকথা শোনায়। আমি জানি না কিভাবে সে পরের বছরের বোর্ড পরীক্ষায় আমাকে যে সাবজেক্টে খারাপ রেজাল্টের জন্য কথা শুনিয়েছিল, সেই সাবজেক্টে একদম ফেইলই করে যায়। অবশ্য রেজাল্টের পর আমি আর তাকে কটুকথা শোনাইনি। আপনারা নিশ্চয় ভাবছেন আমার ব্যাপারটা ঝড়ে কাক মরে আর ফকিরের কেরামতিবারে মতো হয়ে গেছে, তাই না? না। উপরের ৩ ঘটনাতেই আমি পূর্বে বুঝতে পেরেছিলাম ওদের সাথে এরকম কিছু হবে। কিছু ক্ষেত্রে আমি কল্পনা করেছিলাম এবং কিছু ক্ষেত্রে আমি স্বপ্নে দেখেছিলাম যা পরবর্তীতে মিলে যায়। স্বপ্নের ব্যাপারটা লিখে আরেকটা কথা মাথায় এলো। আমি আমার জীবনে ঘটতে থাকা বড় বড় ইনসিডেন্ট স্বপ্নে দেখতে পেতাম। এই যেমন অমুক মারা যাবে, অমুক আত্মীয়ের একটা পুত্র সন্তান হবে, আমরা অমুক জায়গায় বেড়াতে যাব থেকে শুরু করে আমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট একদম সঠিকটা আমি আগেই স্বপ্নে জানতে পেরেছিলাম। আমার স্বপ্নগুলো যে ডেজা ভু ইফেক্ট না, তা প্রমাণের জন্য কোনো বিশেষ ঘটনার স্বপ্ন, যেমন এসএসসি রেজাল্ট দেখার পর আমি নোট খাতায় সেটা লিখে রেখেছিলাম এবং পরে মিলিয়েছিলাম। মিল দেখে আমি নিজেই অবাক হয়েছিলাম। ময়মনসিংহ শর্ট স্টোরিজ।
এসব ছাড়াও আমি কাউকে দেখে কিংবা ভয়েস শুনে কেমন করে যেন তার মাইন্ড রিড করতে পারতাম। বুঝতে পারতাম সে কি ভাবছে কিংবা কি করতে চলেছে আসন্ন ভবিষ্যতে। এই ব্যাপারটাও বেশ ভালোই মিলে যেত। আমি যাদের শেয়ার করেছিলাম এ ব্যাপারে কিংবা যারাই আমাকে পরীক্ষা করেছিলেন তারা বেশ অবাকই হয়েছিলেন। এসব শেষে আসি আরেকটা ব্যাপারে। আমি যখন একা থাকতাম তখন মনে হতো আমার আশেপাশে কেউ আছে। রাতে ঘুমাবার সময় যখন পুরো ফ্ল্যাট আঁধার থাকে তখন মনে হয় যেন কেউ পুরো রুম জুড়ে হাঁটছে। আমি অনুভব করতাম তাকে। তিনি বেশ লম্বা মতো একজন, অন্তত 7 ফুট লম্বা। পায়ে ভারী জুতা পরে হাঁটতেন, যেমনটা আগেকার শৌখিন মানুষ কাঠের জুতা পরতেন তেমন। তার পোশাক আশাক ছিল বেশিরভাগ সময় সাদা এবং কালোর মধ্যেই। আমি তার ছায়া কিংবা তাকে অস্পষ্ট দেখলেও কখনো তার মুখ দেখিনি। সময়ের সাথে আমার এ সমস্ত কিছু কিছু ব্যাপার কমে যেতে থাকে। তবে আজকের দিনে এসেও উপরোক্ত কিছু ব্যাপার আমি এখনও অনুধাবন করতে পারি। এই পুরো ব্যাপারটা কি সেই জিন সাধনার সঙ্গেই সম্পর্কিত নাকি অন্য কিছু, আমি জানি না। তবে জানি কিছু একটা অদ্ভুত আমার সঙ্গে ঘটেছিল। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। বাইরে বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বাতাসের সনসন শব্দ আসছে। থাই গ্লাসে এসে বাতাস বাড়ি খাচ্ছে। কখনো আবার বিদ্যুৎ ঝলকানি চারিদিক আলোকিত করে তুলছে। পর্দা থাকা সত্ত্বেও আলোর ঝলকানি চোখ এড়াচ্ছে না। আমি বিছানা ছেড়ে উঠে বসলাম। রাত আনুমানিক 2টো। কারেন্ট চলে গিয়েছে। টর্চ লাইটটাও নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে টেবিলের ড্রোয়ার থেকে মোমবাতি জ্বললাম। মেঘ ডাকার শব্দে মোমের আগুন কেঁপে কেঁপে উঠছে। ঘুম পুরোপুরি কেটে গেছে। এখন শুয়ে থাকা বৃথা ভেবে টেবিলে একটা গল্পের বই নিয়ে বসলাম। বাইরে ভয়ঙ্করভাবে বিদ্যুৎ ডাকছে। কাপা কাপা আলো, ভৌতিক গল্পের বই পড়ার কারণে একটু ভয় ভয় লাগতে লাগল। বই রেখে দিয়ে ডায়েরি নিয়ে বসলাম। অনেকদিন ডায়েরি লেখা হয় না। ভাবলাম লিখি কিছু কথা। গভীর মনোযোগে যখন মনের কথাগুলো লিখছি তখন মনে হলো কেউ আমাকে একদৃষ্টে দেখছে। কেন যেন আমার প্রচণ্ড ভয় লাগতে লাগল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ভাবলাম ভূতের বই পড়ার কারণে হয়তো ভয় লাগছে। তাই ভয়কে পাত্তা না দিয়ে আবার লেখায় মন দিলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম ঘরের বাতাস কেমন যেন গরম হয়ে উঠছে। সেই সাথে খুবই সূক্ষ্ম একটা ঘ্রাণ ঘরের ভিতরে পাক খাচ্ছে। জানালায় হঠাৎ টোকা পড়ার শব্দ হল। প্রথমে ভেবেছিলাম বাতাসের সাথে ধাক্কা লেগে শব্দ হচ্ছে। পরে দেখি না, বাতাসের ধাক্কায় এমন শব্দ হওয়ার কথা না। মনে হচ্ছে কেউ খুব ছোট ছোট হাতে জানালায় ধাক্কা দিচ্ছে। আবার রাস্তায় কয়েকটা কুকুর করুণ সুরে ডেকেই চলেছে। বেশ খানিকটা ভয় পেয়ে আমি ঘরের দরজা খুলে আব্বু আম্মুর ঘরের দিকে ছুটে গেলাম। মনে হচ্ছে এই পথ যেন কোনো দিনই শেষ হবে না। রান্নাঘরের ভিতর থেকে একটা খচখচ শব্দ আসছে। তাকিয়ে দেখলাম দরজা খোলা। আর ছোট ছোট এক জোড়া জুলজুলে চোখ আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আমার পা বরফের মতো জমে গেল। মেরুদণ্ড বেয়ে নেমে গেল একটি শীতল স্রোত। ধীরে, খুব ধীরে চোখ দুটো আমার দিকে এগিয়ে আসছে। আমার বুক ধিপুনিপ করছিল। আমি পড়ি কি মরি করে নিজের ঘরের দিকে ছুটে গেলাম। ঘরে ঢুকেই দরজা বন্ধ করতে চেষ্টা করছি, কিন্তু কোনোমতেই বন্ধ করতে পারছি না। তাকিয়ে দেখলাম জ্বলজ্বলে চোখ দুটো আমার একদম কাছে চলে এসেছে। দরজা লাগাতে না পেরে আমি জড়সড় হয়ে বিছানার কোণায় বসে পড়লাম। আমার পা রীতিমতো কাঁপছে। একমনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না, বারবার ভুল হয়ে যাচ্ছে। আমার হাত পা কাঁপছে। তাকিয়ে দেখলাম চোখ দুটো আমার ঘরে এসে গেছে। সেটা যে একটা কালো বিড়াল তা বুঝতে অসুবিধা হয়নি, কিন্তু স্বাভাবিক বিড়ালের তুলনায় অনেক বড়। এক চোখের পাশে কাটা দাগ। আমি স্পষ্ট দেখলাম সেই অদ্ভুত বিড়ালটার মুখে একটা বিচিত্র হাসি। একে পৈশাচিক হাসি বললেও ভুল হবে না। মানুষ যেমন মানুষকে ব্যঙ্গ করে হাসে, ওই বিড়ালটা ও ঠিক সেইভাবে হাসছে। আমার গায়ে কাটা দিয়ে উঠল।
সেটার মুখের চারপাশে চিকচিক করছে তরলের স্পর্শ। দাঁতে সূক্ষ্ম লাল রঙের তরল দেখে বুঝলাম ওটা রক্ত। আমি প্রচণ্ড জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল না। বিড়ালটার এগিয়ে আসা দেখে আমি আরও জোরে চিৎকার করতে লাগলাম। হঠাৎ চমকে উঠে বসলাম। আমি আমার বিছানায় শুয়ে আছি। এতক্ষণ কি হলো তা বোঝার চেষ্টা করলাম। স্বপ্ন? স্বপ্ন কি এতটা বাস্তব হয়? মাথাটা ঝিমঝিম করতে লাগল। জানালায় চোখ পড়ল। দেখলাম একটা পাল্লা খোলা। আশ্চর্য, জানালা তো বন্ধ ছিল। সেখানে দুটো জ্বলজ্বলে চোখ এদিকেই তাকিয়ে আছে। চোখের নিমিষে সেটা সরে গেল। ঘরটাও ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। ফজরের আজান দিতেই ঘোর ভেঙে গেল। মটকা মেরে অনেকক্ষণ বসে রইলাম সেখানেই। এরপর টানা 3 দিন জ্বরে ভুগলাম। সবকিছু সবাই জানার পরে জানালার ওপাশের শিমুল গাছটা কেটে ফেলা হলো। কেন কাটা হলো জানি না। এই রাত নিয়ে কখনো ভাবতে ইচ্ছা করে না। ভাবলেই মাথাটা ঝিমঝিম করে। ভয়, শুধু ভয়। ভূত মামা ইউটিউব চ্যানেল। মানুষজন বলে অপঘাতে মৃত্যু হলে নাকি কিছু একটা থেকে যায় সেই জায়গায়। কথাটা আগে বিশ্বাস করতাম না, এখন করি। কেন জানেন? বছর কয়েক আগের কথা। আমরা বাসা পরিবর্তন করে নতুন আরেক বাসায় উঠি। নতুন বাসাটা একটা জেলা শহরের মেইন পয়েন্টে, একটা পুরনো 4তলা বাসার দোতলা ফ্ল্যাট। ওখানে উঠার আগে আশেপাশের থেকে শুনেছিলাম বেশ অনেকদিন ফ্ল্যাট খালি ছিল। অবশ্য মূল কারণ জানতে পারিনি, আর ওরাও জানায়নি। ওই ফ্ল্যাট ওভারঅল সুন্দরী। রুমগুলো বড়, প্রাইম পয়েন্টে। আমরা স্বাভাবিকভাবেই উঠে যাই সময়মত। উঠার পরও বিশেষ কোনো সমস্যা হয়নি শুরুতে। কিন্তু তারপর ধীরে ধীরে শুরু হয় ছোট ছোট সমস্যা। সেগুলোই শেয়ার করছি আজ। 1. সেখানে থাকার সময়ে মাঝে মাঝে রাত্রিবেলা মনে হতো যেন বাথরুম রান্নাঘরের পানির ট্যাপকে যেন ধীরে ধীরে ছেড়ে রেখেছে। টুপ টুপ করে পানি পড়তেই থাকত। মধ্যরাতে চারদিকের শুনশান নীরবতার মাঝে এমন শব্দ বেশ বিরক্তিকর মনে হওয়ায় যে বন্ধ করে আসতাম। বন্ধ করে আসার পর কিছু মিনিট ভালো থাকলেও মাঝে মাঝে আবার অন হয়ে যেত আগের মতো। এমনও রাত গেছে যে আমি উঠে 2-3 বারও ওটা বন্ধ করেছি। এছাড়াও যখন গোসল করতাম ঝরনার নিচে, চোখ বন্ধ করে খুললে মনে হতো কেউ ঠিক এই মুহূর্তে সামনে থেকে সরে গেল। এই ব্যাপারটা সাধারণ সময়ে কিছুটা সাইকোলজিক্যাল হলেও ওই বাসায় এটা সবার কেমন বেশিই মনে হতো। 2. আবার আমরা কোনো রান্না করা খাবার রাখলে ওটা কেমন আধখাওয়া হয়ে থাকত। বিশেষ করে মাছ ভাজা বা অন্যান্য ভাজা বা পিঠা জাতীয় খাবার রাখলে অটোমেটিক খাবারের একটা অংশ কিভাবে যেন গায়েব হয়ে যেত। ভাবতাম বিড়ালের কাজ। কোনোভাবে হয়তো রুমে ঢুকে খেয়ে নিয়েছে। 3. বিকেলবেলায় কোনো এক রুমে একা ছোট বাচ্চা ঘুম পাড়িয়ে রেখে আমরা অন্য রুমে থাকলে হঠাৎ বাচ্চা এমনভাবে কান্না শুরু করত যেন মনে হতো ওকে কেউ মেরেছে। এমনকি ওর শরীরে কাদার দাগও পাওয়া যেত, যেখানে দোতলায় বিছানার উপর কাদা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। 4. বাচ্চার কান্না ছাড়াও আমরা বড় যারা ছিলাম তারা কেমন প্রায় রাতেই দুঃস্বপ্ন দেখতাম, মনে হতো যেন এক ছায়ামূর্তি আমাদের ঘরে হাঁটাচলা করছে। আবার আমাদের কিছু স্বপ্ন এমন হতো যে মনে হতো আমরা বাস্তবেই আছি, রুমে আছি, কিন্তু কেউ যেন জানালা দিয়ে তাকিয়ে আছে একদৃষ্টে। এটা স্বপ্নের ভেতর। বাস্তব জীবনেও অনেক সময় কোথাও কোনো জিনিস রাখলে ওটা খুঁজে পেতাম না প্রায় সময়ই। এতসবের মাঝে আবার আমাদের অসুস্থতা লেগে থাকত। বাসার ভেতরে মনে হতো শরীর কেমন গরম, ভারী ভারী, আর অন্যান্য সাধারণ অসুস্থতা। এরপর কোনো একদিন এলাকার স্থানীয় কিছু মানুষের থেকে জানতে পারি আমাদের ফ্ল্যাটে একজন সুইসাইড করেছিলেন বছরখানেক আগে। তারপর তার পরিবার চলে যায়, আর পরে থেকে যারাই আসছেন সবাই নাকি এরকম বিভিন্ন সমস্যা ফেস করেছেন, অনুভব করেছেন সেই এক অচেনা অস্তিত্বের। এসব জানার সঙ্গে সঙ্গে আমরা বাসাটা ছেড়ে নতুন বাসায় উঠি। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি।
ভয় শুধু হয় ভূতনামা ইউটিউব চ্যানেল। গ্রীষ্মকালের খুবই সাধারণ এক সন্ধ্যা রাত। হাসান সাহেব এই মুহূর্তে অবস্থান করছেন তার গ্রামের বাড়িতে। তৈরি হচ্ছেন বাসায় ফেরার। হাসান সাহেবের স্ত্রী সন্তান থাকেন কাছের উপজেলা শহরে ভাড়া বাসায়, তিনি নিজে থাকেন জেলা শহরে চাকুরির সুবাদে। তিনি অফিস থেকে প্রতি বৃহস্পতিবার ছুটি পেয়ে সন্ধ্যায় বাসায় আসেন, শুক্রবার স্ত্রী সন্তান নিয়ে গ্রামে যান আর শনিবার সকালে গ্রাম থেকে বাসা এবং বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হন। তবে আজ তার স্ত্রী সন্তান কেউ সঙ্গে আসেননি, ছেলের পরীক্ষা চলছে, এই মুহূর্তে গ্রামে গেলে রেজাল্টে প্রভাব পড়বে বলে তিনি নিজেই আনেননি। আজকে রাতটা থাইকা যাইতা বাপ। না মা, রাব্বির পরীক্ষা শেষ হলে নিয়ে এসে কয়েকদিন থাকবনে, আজকে যাই। যাইবাগা দেইখা তাড়াহুড়া কইরা ভাত রানছি, দুধ জাল দিছি, কয়টা খাইয়া একটু জিরাইয়া পড়ে যাও। আচ্ছা যাও, আমি আসছি। খাবার খেয়ে বাড়ি থেকে রওনা হতে হতে একটু দেরি হয়ে যায় হাসান সাহেবের। তার উপর আকাশটাও কেমন মেঘলা, গায়ে কেমন মৃদু ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে, মনে হয় বৃষ্টি পড়বে। মায়ের কাছে জিজ্ঞেস করলেন বাড়িতে ছাতা আছে কিনা, মা জানালেন ছাতা নষ্ট। অগত্যা ছাতাহীনই রওনা দিতে হল হাসান সাহেবকে। হাসান সাহেবদের বাড়ি থেকে বেরিয়ে মিনিট 20 পথ হেঁটে গেলে মূল সড়ক। জায়গাটার নাম বটতলা। এই অন্ধকার রাতে বটতলা অবধি হাসান সাহেবের সঙ্গী হয়েছেন তার ভাগিনা ও বাড়ির পোষা কুকুর। নয়তো এত রাতে একা এই মেঠো পথে আসাটা কিঞ্চিত ভয়ের ব্যাপারই ছিল হাসান সাহেবের জন্য। কারণটা মোটেও যেসে নয়, বরং এ মেঠো পথে সন্ধ্যার পর মানুষের যাতায়াত থাকে না বললেই চলে। বটতলার পাকা সড়কের মোড়ে হাসান সাহেবের বেশ অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি পেতে। শেষমেশ একটা পিকআপের দেখা মেলে। ভাগিনাকে বিদায় জানিয়ে সেটাতেই উঠে পড়েন তিনি। পিকআপে তিনি আর ড্রাইভার ছাড়া কেউ নেই। দুজনে এসে ব্যাপার নিয়ে কথা বলতে বলতেই এগোচ্ছিল। চারদিকে শুধুই অন্ধকারে, রাস্তার দুই ধারে উঁচু হয়ে আছে বহু চেনা অচেনা গাছ, কোনোটা আম, কোনোটা কাঁঠাল কিংবা অন্য কিছু, মাঝে মাঝে ফাঁকা জমি, দূরদূরান্ত পর্যন্ত আর কিছু নেই। গাড়ি সেগুলো অতিক্রম করে যেতে সময় মনে হচ্ছিল যেন গ্রামীণ সেই অন্ধকার ছায়াময় দৃশ্যগুলো দৌড়ে পেছন দিকে যাচ্ছে। কি এক চমৎকার ভয়ঙ্কর সময়! মিনিট 10 পর গাড়ি যখন এক মাজারের সামনে এসে পৌঁছাল, তখন মনে হল এক লোক মাজারের সামনে দাঁড়িয়ে গাড়ি থামাতে ইশারা করছেন। গাড়ির হালকা আলোয় মনে হল লোকটা সুটেড বুটেড। ড্রাইভার গাড়ি থামিয়ে ওনাকে জিজ্ঞেস করলেন কোথায় যাবেন, তিনি শুধু বললেন চলেন দেখি গি। তিনি উঠলে পিকআপ আবার চলতে থাকে। চলতে চলতে এক পর্যায়ে এক চার রাস্তার মোড়ে এসে আবার নষ্ট হয়ে যায়। ড্রাইভার নেমে বহু চেষ্টা করলেন সচল করতে, তবে তা আর সচল হয়নি। ড্রাইভার দুঃখিত হয়ে জানালেন বাকি পথ যেন হেঁটে যায় তারা। অগত্যা হাসান সাহেব হাতের ব্যাগ নিয়ে হাঁটা ধরলেন রাস্তা ধরে। গ্রাম থেকে উপজেলা শহর খুব বেশি দূরে না, তার উপর প্রায় অর্ধেক রাস্তা তিনি চলে এসেছেন। বড়জোর ঘণ্টাখানেক লাগবে হেঁটে বাসায় পৌঁছুতে, এর মধ্যে নিশ্চয় অন্য কোনো গাড়ি আসবেই ভাবছিলেন হাসান সাহেব। হাসান সাহেব হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনতে পেলেন, গম্ভীর কণ্ঠে, ভাই যাবেন কোথায়? পেছনে ঘুরে টর্চের নিচের দিকে মুখ করে থাকা আলোর মৃদু প্রতিফলনে বুঝলেন গাড়িতে উঠা সেই লোকটা, যিনি পুরো গাড়িতে তেমন কোনো কথাই বলেননি। সরকারি কলেজের পেছনেই আমার বাসা, ওইখানেই যাচ্ছি। ওহ, আমিও ওদিকেই যাচ্ছিলাম। আপনি গ্রামে গেছিলেন বুঝি? হ্যাঁ ভাই। এভাবে টুকটাক কথা বলতে থাকে সেই অচেনা লোকটা। এক পর্যায়ে হাসান সাহেবও জিজ্ঞেস করলেন, বাচ্চা কাচ্চা কয়জন ভাইজান? জি আল্লাহর রহমতে 6 জন। 1-2 জন ছেলে ও 4 জন মেয়ে। হাসান সাহেব কিছুটা অবাক হন। লোকটার বয়স 3-5-4 এর বেশি হবে না। এই যুগের মানুষদ্বয়ের এতগুলো বাচ্চা নেয়ার ব্যাপারটাও তিনি যেন বিশ্বাস করতে পারছিলেন না। এই ভাবনাতে থাকা অবস্থাতেই লোকটা বললেন, অবাক হচ্ছেন সংখ্যা শুনে? বাচ্চা কাচ্চা আর মেহমান দুটোই আল্লাহর নেয়ামত। আল্লাহ আমাদের উপর যত খুশি থাকেন, তিনি আমাদের এই দুটো জিনিস তত বেশি পাঠান। আর আমরা বিদায় নেয়ার পর আমাদের জন্য দোয়া করার জন্য হলেও বেশি বেশি বাচ্চা কাচ্চা প্রয়োজন।
বাইরের মানুষ না হয় ২-৪ দিন মনে পড়লে দুয়ায় রাখবে, নিজের ছেলেমেয়েরা তো প্রতিদিন দোয়া করবে। জি ঠিক বলেছেন আপনি। হাসান সাহেব হাতের ব্যাগটা রেখে সিগারেট জ্বালান। তিনি নিয়মিতই এই সিগারেট খান। তবে তিনি সিগারেট জ্বালানোর পর খেয়াল করেন সেই অচেনা লোকটা কোথাও নেই। তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন লোকটার জন্য, ভাবেন হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে আশেপাশেই আছেন। তবে মিনিট ৫ পার হয়ে যাবার পরেও যখন তিনি ফিরেন না, তখন হাসান সাহেব আবার রওনা হন নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সিগারেট শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার পেছন থেকে হুট করে সেই লোক হাজির। কোথায় ছিলেন ভাই? আশেপাশে তো খুঁজলাম, পেলাম না। ছিলাম ভাই, আশেপাশেই ছিলাম। তা ভাই, আপনার বাসা কোথায় বললেন না তো? আমার? যেখানেই রাইত সেখানেই কাইত। হা হা হা। হাসান সাহেব হাঁটতে থাকেন। ভাবতে থাকেন লোকটা কেমন যেন অদ্ভুত। অদ্ভুতভাবে অদ্ভুত ব্যাপার নিয়ে কথা বলছেন। যেমন কবরস্থানে রাতে নাকি কারা বসে থাকে, কালোজাদু কিভাবে করা হয়, জিন, ভূতপ্রেত ইত্যাদি। তিনি মনে মনে ভাবেন লোকটা কোনো তান্ত্রিক সম্ভবত। এসব ভাবতে ভাবতেই হুট করে দ্বিতীয় সিগারেট জ্বালাতে ম্যাচে খোঁচা দিতেই যেন ঠিক মুহূর্তের মধ্যে সেই লোক কথা বলা থেকে আবার উধাও হয়ে গেছেন। আশেপাশে নেই তো নেই, টর্চের আলোতে কিছুটা দূরেও দেখা যাচ্ছে না। শুধু দূর থেকে কারো চিৎকার করা রাগী কণ্ঠে শোনা যাচ্ছে একটাই কথা, সিগারেট ফেলে দে, সিগারেট ফেলে দে। এবার হাসান সাহেব কিছুটা বিব্রত হলেন, ভাবতে থাকেন কি হচ্ছে এসব, তিনি এত দ্রুত গেলেন কোথায়? শব্দটাই আসছে কোত্থেকে? অশরীরই নয়তো? হাসান সাহেব কিছুটা ভয় পেয়ে যান। ভয়ে সিগারেট জ্বালিয়ে এক হাতে রেখেই বাকিটা পথ এগোতে থাকেন। তার ভাগ্য হয়তো তার সহায় ছিল। একটা টমটম পেয়ে যান রাস্তায়। সেটাতে করেই একদম বাসার পাশে নেমে বাসায় চলে যান। বাসায় ফিরে স্ত্রীকে সব বলার পর স্ত্রী বলেন, এবারের মতো বেঁচে গেছ, হতে পারত ওটা না তোমার কোনো ক্ষতি করে বসে। হাসান সাহেব রাতে গোসল করে ঘুমিয়ে পড়েন। তবে আবার শেষরাতে তার কাঁপুনি দিয়ে জ্বর আসে। স্ত্রী রাতে মাথায় পানি ঢেলে স্বাভাবিক করার চেষ্টা করেন। হাসান সাহেব পরদিন সকালে জানান, তিনি স্বপ্নে সেই লোককে দেখেছেন যিনি বারবার বলছিলেন, সিগারেট জ্বালাতে না করেছিলাম না? শুনলি না? স্ত্রী এসব শুনে স্থানীয় মসজিদের হুজুরকে খবর দিয়ে বাসায় এনে পুরো ব্যাপারটা শেয়ার করলে হুজুর কিছু ঝাড়ফুঁক ও তাবিজ দিয়ে যান। এরপর হাসান সাহেব আর অসুস্থ হননি এ ব্যাপারে। সে রাতের সেই সহযাত্রী কে ছিল কিংবা আসলে কি ঘটেছিল, কেন ঘটছিল আর কি বা ঘটতে পারত, সেসব ব্যাপারে হাসান সাহেব ভাবতে চান না। তিনি শুধু শুকরিয়া আদায় করেন, তিনি ভয় পাওয়া ছাড়া তার আর পরিবারের যে কোনো ক্ষতি হয়নি এ বিষয়টার। তবে এখনও মাঝে মাঝে তার কানে দুটো কথা বাজে, যেখানে রাইত সেখানেই কাইত, গি আর গি, সিগারেট ফেলে দে, সিগারেট ফেলে দে। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। আজ থেকে প্রায় ৯ বছর আগের কথা, সে সময় আমাদের পাশের গ্রামে থাকত রাজমিস্ত্রি তোফাজ্জল হাসান ও তার পরিবার। জানিয়ে রাখা ভালো যে তার ৩ জন মেয়ে ছিল, আরিফা, শামিরা ও আমিরা। বড় ২ মেয়ে ছিল বিবাহিত আর আমিরা ছিল নবম শ্রেণীর ছাত্রী। আমিরা পড়াশোনায় যেমন মেধাবী তেমনি ছিল সুন্দরী। আমিরার স্কুল ছিল তাদের গ্রামের প্রায় শেষ প্রান্তে। সেই স্কুলে যাওয়ার পথে একটা পুল বা ছোটখাটো ব্রিজ পার করে যেতে হয়। পুল থেকে সামান্য দূরে একটা চায়ের দোকান আছে, সেখান থেকে স্পষ্ট পুলটি দেখা যায়। প্রতিদিন অনেক মানুষ সেই পুলের উপর দিয়ে যাওয়া আসা করলেও একদিন ঠিকই বিপত্তি বেঁধে যায়। আমিরা স্কুল থেকে আসার পথে পুলের উপর দিয়ে না গিয়ে পাশের বিল দিয়ে হেঁটে আসে। তবে সেদিন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, আমিরা আর ঘরে ফিরে না। আমিরার বাবা মা চিন্তায় পড়ে যান। রাত যখন ৯টা বাজে আমিরার বাবা টর্চ নিয়ে বেরিয়ে পড়েন আমিরার খুঁজে। গ্রামেগঞ্জে তখন রাস্তাঘাট ছিল কোথাও মাটির রাস্তা, কোথাও আধাপাকা পিচের রাস্তা, কোথাও কাদামাটির রাস্তা। রাত ১:০১ বেজে যায়, আমিরাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। চিন্তিত হয়ে আমিরার বাবা বাসায় ফিরে আসেন। পরদিন সকালে আবার আমিরার খুঁজে বের হন। অনেক খোঁজাখুঁজির পর অনেক মানুষের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রামের একজন লোক জানান তিনি আমিরাকে পুলের নিচের দিকে যেতে দেখেছিলেন।
এটা শুনে সবাই মিলে পুলের নিচে খোঁজাখুঁজি করলেন, কিন্তু সেখানে কাউকে দেখতে পেলেন না। শেষমেশ হতাশ ও চিন্তিত মুখ নিয়ে বাড়ি ফিরেন আমিরার বাবা। প্রায় ৭-৮ দিন পর হুট করেই একদিন দুপুরে আমিরা ঘরে ফিরে আসে। তার মা বাবা অবাক চোখে আমিরাকে প্রশ্ন করলে সে জানায় সে স্কুল থেকে ফিরল। আমিরার বাবা মা চিন্তামুক্ত হল আমিরা ঘরে ফিরে আসায়, কিন্তু বিকালের দিকে আমিরাকে ডাকতে তার রুমে গেলে তাকে দেখতে না পেয়ে কান্না জুড়ে দেয় তার মা। আবারও আমিরাকে খোঁজাখুঁজি শুরু হলে সেই চায়ের দোকানদার জানান তিনি দূর থেকে আমিরার মতনই একটা ১৬ বছরের মেয়েকে পুলের নিচের দিকে যেতে দেখেছেন। পুলের নিচে আবারও খোঁজা হলেও কিছু পাওয়া যায় না। এভাবেই প্রায় ১-১.৫ মাস কেটে যায়। আমিরা হুটহাট করে ঘরে ফিরে আসে আবার ও চলে যায় সন্ধ্যায় বা মধ্যরাতে সেই পুলের নিচে। তার কিছুই মনে থাকে না সে কোথায় যায় বা কোনো জায়গা থেকে সে ফিরে আসে। মানুষ সন্ধ্যার পর থেকে সেই পুল দিয়ে যাওয়া আসা বাদ দিয়ে দেয়। এরকমই একদিন আমিরা ফিরে আসলে তার বাবা এক হুজুর নিয়ে বাড়িতে আসেন। হুজুর পুরো ঘটনা শুনে বলেন আমিরার উপর এক পুরুষ জিনের নজর পড়েছে, সে আমিরাকে ওই দিন নিয়ে চলে গেছে, আর আমিরার কোনো ক্ষতি সে করবে না কারণ আমিরাকে তার পছন্দ হয়েছে। হুজুর কিছু তাবিজ আমিরার হাতে ও গলায় পরিয়ে দেন এবং বলেন ভুলেও যেন সেই তাবিজ খোলা না হয়। যদি ভুলবশত কেউ খুলে দেয় সেই তাবিজ, তাহলে আমিরাকে আবারও নিয়ে যাবে সেই জিন। আমিরার ২ বড় বোন ও তাদের সন্তানরাও বাড়িতে ছিলেন সেদিন। আমিরা রাতে তার বড় বোন ও বোনের মেয়ের সাথে ঘুমায়, কিন্তু মধ্যরাতে একটা আওয়াজ শোনা যায়, আমিরার তাবিজ যেন খুলে দেয়া হয়, না হয় খারাপ কিছু হবে। এই অশরীরীর আওয়াজের পরও পরিবারের কেউ আমিরার তাবিজ খুলেনি, সবাই বিষয়টাকে তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। তবে সকালে দেখা যায় আমিরাদের উঠানের গাছের ডালের সাথে আমিরার বড় বোনের লাশ ঝুলে আছে। তার ঠিক পরের রাতে আবারও আওয়াজ শোনা গেলে আমিরার মা তাবিজ খুলে দেন আর পরক্ষণেই আমিরা উধাও হয়ে যায়। কেউ জানে না সে কিভাবে আর কোথায় চলে গেছে। কিছুদিন পর আবার আমিরা ফিরে আসে। এবার আবার আমিরার বাবা হুজুরের কাছে সবকিছু বলেন। হুজুর আমিরাকে ৭টা পর্দার ভিতরে বসিয়ে রেখে বিভিন্ন দোয়া দরুদ পাঠ করে, আর প্রতিটি পর্দার পিছনে একজন করে মানুষ দাঁড় করিয়ে রাখেন। কিন্তু তাও ঠিক মধ্যরাতেই দেখা গেল আমিরা পর্দার ভিতরে নেই, অথচ কেউ তার চলে যাওয়া টের পায়নি। এভাবেই আমিরা ফিরে আসে হুট করে কোনো এক সকালে কিংবা বিকালে, ঠিক মধ্যরাতে চলে যায় আবার। কেউ দেখে না, কেউ জানে না সে কিভাবে ফিরে আসে বা কোথায় চলে যায়। তাকে আটকানোর চেষ্টা করলেও পরিবারের ক্ষতি হবে, এমনটা জানা যায়। শোনা যায় ওই পুলের রাস্তায় নাকি মাঝে মাঝে অচেনা কাউকে দেখা যায়। শেষবার এভাবে ২ বছর কেটে গেলেও সেই আমিরা আর কখনো বাড়িতে আসেনি। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। ঘটনাটি ঘটে আমার খালাতো বোন নীলা আপুর সাথে। সময় গত বছরের শেষের দিকে। এবার নানুবাড়িতে যখন গিয়েছিলাম তখন আপু ঘটনাটি আমার সাথে শেয়ার করেছিল। আমি আপুর মতো করে বলছি। আমার বাবার এক কলিগের বাড়ি নেত্রকোনা। উনার বড় ছেলের বিয়ে উপলক্ষে আমাদের পরিবারের সবাইকে ইনভাইট করেন এবং বাবার সাথে উনার সম্পর্কটা বেশি ঘনিষ্ঠ হওয়ায় তিনি আমাদের উপস্থিতির বিষয়ে বেশি জোর দেন, একদম না গেলেই নয়। উনি আমাদের বিয়ের ১ সপ্তাহ আগে যেতে বললেও আমরা মূলত বিয়ের ৩ দিন আগে যাই। সেখানে গেলে দেখা যায় আঙ্কেল সবার থেকে আমাদেরই বেশি অ্যাপায়ন করছেন। ইতিমধ্যেই আঙ্কেলের ছোট মেয়ে দিশার সাথে আমার বেশ ভাব হয়ে যায়। বলতে গেলে মেয়েটা খুবই মিশুক। অল্পতেই সবার সাথে মিশতে পারে খুব। তখন হালকা হালকা শীতের আভাস পাওয়া যাচ্ছিল, তার উপর আঙ্কেলের বাড়ি গ্রাম সাইডে, যার কারণে শীতটা বেশ ভালো করেই অনুভব করা যাচ্ছিল। আমি একদিন ভোর সকালে গায়ে চাদর জড়িয়ে বের হলাম ওয়াশরুমে যাওয়ার জন্য। কলপারে যাওয়ার পর দেখতে পেলাম একজন মধ্যবয়স্ক মহিলা কলপারে পা ধৌত করছেন। আমি ভাবলাম হয়তো আঙ্কেলের বাড়ির কেউ, তাই আমি সালাম দিলাম। মহিলাটি কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। আমিও একটু অবাক হলাম, কোনো কিছু না ভেবে আবারও সালাম দিলাম। কিন্তু এবারেও কিছু বলল না, বরং কলপার থেকে সরে গিয়ে আমায় জায়গা করে দিল। মহিলাটির এমন আচরণ দেখে প্রথমে আমি ভাবলাম হয়তো তিনি কথা বলতে পারেন না। পরক্ষণে আবার ভাবলাম তিনি কি আমার উপস্থিতি পছন্দ করেননি। আমার ছোটবেলা থেকেই একটা স্বভাব, কোথাও বেড়াতে গেলে মনে হয় সেখানকার মানুষ আমায় পছন্দ করে না,
আমার প্রতি বিরক্ত হয়। এই স্বভাবটা আর আমি দূর করতে পারলাম না। যাই হোক, আমি কলপারের দিকে এগিয়ে গেলাম আর পাশে তাকিয়ে দেখলাম সেই মহিলাটি নেই। এটা কি করে সম্ভব? মাত্রই তো আমার চোখের সামনে ছিল। তাহলে এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? আমি ওই জায়গাটা ভালো করে পরখ করে দেখলাম দূরে কোথাও দেখা যায় কিনা, কিন্তু না, কোথাও দেখা যায়নি। আমার একটু একটু ভয় লাগছিল, বিধায় আমি তাড়াতাড়ি ঘরে চলে যাই। সেদিনই দুপুরে দিশা আমায় জোর করতে লাগল যেন আমি তার সাথে পাশে একটা মাঠে ব্যাডমিন্টন খেলি। আমিও আর না করলাম না, রাজি হয়ে গেলাম দিশার সাথে তাদের বাড়ির পাশের সেই মাঠে গিয়ে দেখি আমাদের মতো আরও ৬-৭ জন মেয়ে সেখানে ব্যাডমিন্টন খেলছে। দিশা আর আমিও ব্যাডমিন্টন খেলতে লাগলাম। কিছুক্ষণ খেলার পর দিশা বলল, আমি একটু পানি খেয়ে আসছি বাড়ি থেকে, তুমি একটু অপেক্ষা করো ওকে। এই বলে দিশা চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে অন্য মেয়েদের খেলা দেখতে লাগলাম। আর ঠিক তখনই মনে হল আমার দিকে কেউ যেন গভীর দৃষ্টি নিক্ষেপ করেছে। আমি আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম আর তখন আমার নজর যায় মাঠের পাশে থাকা একটা জঙ্গলের মতো জায়গার দিকে। আমার কেন জানি মনে হল সেখান থেকেই কেউ আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে। কেন মনে হল তার কোনো কারণ খুঁজে পেলাম না। আমি এগিয়ে যেতে লাগলাম সেই জায়গাটির দিকে। যখন সেই জায়গাটির একদম কাছাকাছি চলে এসেছি তখন কেমন একটা খচখচ আওয়াজ শুনতে পেলাম। আমার মনের কৌতূহল বাড়ল। আমি আর এক পা আগাবো তখনই পিছন থেকে দিশা ডাকতে শুরু করল। দিশা বলতে লাগল, তুমি এখানে কি করছ? খেলবে না? হঠাৎ করে দিশা কথা বলায় আমি একটু হকচকিয়ে যাই। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে বললাম, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খেলব গে। দিশা আর আমি আবারও খেলতে শুরু করলাম। যতক্ষণ খেলেছিলাম ততক্ষণই মনে হয়েছিল আমায় যেন কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। খেলা শেষে আমরা বাড়ি ফিরে গেলাম। সেদিন রাতে আন্টি আমাদের সবার জন্য পিঠা বানাচ্ছিলেন। আমরাও সবাই চুলোর ধারে বসে আন্টিকে টুকটাক সাহায্য করছিলাম। একটানা অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম একটু হাঁটা যাক। আমি উঠে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি একসময় সবার থেকে একটু দূরে চলে এলাম। তখন দেখতে পেলাম আমার থেকে কিছুটা দূরত্বে সকালে দেখা সেই মহিলাটি দাঁড়িয়ে আছে। বাইরে লাগানো লাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলাম মহিলাটির চোখ দুটো জ্বলজ্বল করছে, মুখটাও কেমন ভয়ানক দেখাচ্ছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে চলে এলাম। ভয়ে আমার শরীর থেকে ঘাম ঝরছিল। তখন আঙ্কেল আন্টিকে আমি সকাল থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো খুলে বলি। ঘটনাগুলো শোনার পর উনাদের মুখে একটা আতঙ্কের ছাপ দেখা যায়। তখন আঙ্কেল বলতে শুরু করেন, আমার বড় বোন মানে দিশার বড় ফুফু আজ থেকে ৫ বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আমাদের বাড়িতে নতুন অতিথি আসলে তারা তাকে দেখতে পায়। হুজুরের কাছ থেকে জানতে পারি ওইটা তার সাথে থাকাকালীন জিনকে তারা দেখতে পায়। তবে কেন অতিথিদেরকে দেখা দেয় তার কারণ এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তুমিও হয়তো তাকেই দেখতে পেয়েছিলে গি। কথাগুলো শোনার পর আমি বেশ ভয় পেলাম। রাতের বেলা সবাই ঘরে চলে যাওয়ার পর আমিও যখন ঘরে যাব তখন একটা শীতল বাতাস অনুভব করলাম। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখতে পেলাম সেই মহিলাটিকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে কেন? কেন তিনি নতুন অতিথিদেরকে দেখা দেন? এর পিছনের উদ্দেশ্য বা রহস্যটা কি? এই প্রশ্নগুলো আজও আমায় ভাবায়। এই রহস্য জানার জন্য আজও আমার ভাবুক মনের ভাবনা যেন শেষ হয় না। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। ঢাকার ব্যস্ততম একটা এলাকায় আমাদের শিফট হতে হয় বাবা মায়ের চাকুরির সুবাদে। তখন ক্লাস 10-এ পড়ি আমি, ভাই ক্লাস 9-এ। নতুন এরিয়ায় যাওয়া ও আগের থেকে বড় অ্যাপার্টমেন্টে উঠা নিয়ে আমাদের দুই ভাইয়ের বেশ আনন্দই ছিল। অভিজাত এলাকা থাকায় চারপাশের পরিবেশও বেশ ভালো। ফ্ল্যাটে উঠার পর সব কিছুদিন স্বাভাবিকই চলতে থাকে। তবে আমাদের সমস্যা শুরু হয় মূলত সেই ফ্ল্যাটে উঠার ২০-২৫ দিন পর থেকে। গ্রামের বাড়িতে হুট করেই এক আত্মীয় মারা যাওয়ায় আমাদের সেদিন সকালে গ্রামে তথা চট্টগ্রামে চলে যেতে হয়।
সে সময় আমার পরীক্ষা চলছিল, আবার যিনি মারা গেছিলেন তিনিও আমাদের খুবই কাছের বংশের আত্মীয়। তাই দেখতে না যেয়ে থাকতে পারলাম না। উল্লেখ্য তিনি মারা গেছিলেন আগের রাতে বজ্রপাতে। তারপর সে রাতেই আমাদের জানানো হয় আর আমরা ভোরবেলা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই। সেখানে যেয়ে উনার শেষকৃত্য শেষে আমাদের আবার ঢাকার বাসায় ফিরতে ফিরতে ফ্লাইট ডিলে ও জ্যামের কারণে একদম মধ্যরাত হয়ে যায়। ছোট্ট একটা নোট শেয়ার করি এখানে। আমরা যখন চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে ফ্লাইটে ছিলাম, তখন হঠাৎ সেই ডোমেস্টিক ফ্লাইটে বিশেষ কারিগরি ত্রুটি দেখা দেয় মাঝ আকাশে। হুট করেই পুরো প্লেনের বিদ্যুৎ ব্লিঙ্ক করছিল আর মনে হচ্ছিল যেন পাইলট নিয়ন্ত্রণ হারাচ্ছেন। আমরা প্যাসেঞ্জার্স যারা ছিলাম সবাই ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, কারণ আগে বহুবার প্লেনে চড়া হলেও কখনো এরকম অদ্ভুত ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করিনি। তো তখন আমাদের শান্ত থাকতে বলা হয় ও তার বেশ কিছুক্ষণ পর কোনোভাবে সেই ফ্লাইট ল্যান্ড করতে সক্ষম হয়েছিল কোনো ক্ষতি ছাড়াই। আমরা এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়ি। তবে আমার ছোট ভাই আবার শাওয়ার না নিয়ে ড্রেস চেঞ্জ না করেই ঘুমিয়ে যায় দুর্বল থাকার কারণে। সে আমার সাথেই ঘুমায়। ঘুম অবধি ঠিক ছিল, কিন্তু শেষরাতে ফজরের আগে আগে আমার ঘুম ভেঙে যায় কিছু একটার শব্দে। বলা বাহুল্য, আমি হালকা শব্দ পেলেই ঘুম থেকে উঠে পড়ি। তো আমি যখন উঠলাম তখন দেখলাম যে আমাদের রুম থেকে না, শব্দ পাশের রুম তথা গেস্ট রুম থেকে আসছে, যে রুমে কেউ থাকে না, বেশিরভাগ সময় খালিই পড়ে থাকে সেই বেড। শব্দটা এমন যে একটা চেয়ার মাটিতে হিচড়ে টেনে নিয়ে যেয়ে আবার ফেলে দেয়া হচ্ছে সজোরে। কিছুক্ষণ চুপ থেকে আবার একই কাজ করা হচ্ছে। আমি মনের ভুল ভেবে বিষয়টাকে পাত্তা দিতে না চাইলেও একসময় উঠে যেয়ে ওই রুমের দিকে গেলাম। তবে দেখলাম সেখানে তেমন কিছু নেই আর আমি যাওয়ার পর শব্দ নেই। আমি ফিরে এসে ঘুমিয়ে যাই। সকালে ঘুম ভাঙলে আমরা দুজনে স্কুলে যাই। এরপর যখন আবার একসঙ্গে বাসায় ফিরি তখন দেখতে পাই আমাদের ডাইনিং রুমের সবকয়টা চেয়ার ফ্লোরে পড়ে আছে আর কয়েকটা গ্লাস ভেঙে আছে। আমি দ্রুত আব্বু আম্মুকে ফোন করি। তারা বাসায় আসেন, সোসাইটিকে অবগত করা হয় যে চুরি জাতীয় কিছু হয়েছে ভেবে। তবে কোনো যাওয়া আসার আলামত ও দরজার লক এর কোনো সমস্যা না দেখায় আমরাও কনফিউজড হয়ে যাই। তখন এ ব্যাপারে আর কিছু করার থাকে না। এরপর থেকে ধীরে ধীরে বাসায় কিছু সমস্যা বাড়তে থাকে। যেমন মাঝরাতে সেই গেস্ট বেড থেকে শব্দ আসা, কারো ঝগড়ার শব্দ, তো কখনো মৃদু সুরে কান্নাকাটি করার শব্দ, আবার বা কখনো মনে হচ্ছে একটা মেয়ে কণ্ঠ ফিসফিস করে কথা বলছে, যেমনটা ফোনে লুকিয়ে আড়ালে কথা বললে হয়ে থাকে। তো এসব শুধু আমি না, ভাই, আব্বু আম্মু, বুয়া আন্টি, এমনকি বাসায় আসা গেস্টরাও খেয়াল করে। এরপর আবার বা মাঝে মাঝে বাসায় কেউ না থাকলে টিভি অন হয়ে থাকত, মাঝরাতে ডাইনিং এ পানির গ্লাস থেকে পানি উপচে পড়ে থাকত, যেন কেউ সেটা ভর্তি করে পানি খেতে চেয়েছিল কিন্তু পারেনি। এরপর আবার আরেকটা বিশেষ জিনিস ঘটে যে আমাদের দুইটা বেলকনি, দুইটাই বড় বড় আর দুইটাতেই অনেক অনেক ফুলগাছ আছে। ধীরে ধীরে সেসব গাছে অসম্ভব রকম ফুল হওয়া বেড়ে যায়, যেন কেউ বিশেষ যত্ন নিচ্ছিল গাছগুলোকে। এরপর রাতে সেখান থেকে এত অদ্ভুত সুন্দর গন্ধ ভেসে আসতে থাকে যে আমরা অবাকই হই। সব মিলে কেমন ধোঁয়াশাময় পরিস্থিতি হয়ে যায়। এসব বিষয়ে ওই এলাকার মসজিদের ইমাম আঙ্কেলের সঙ্গে আব্বু কথা বলেন একদিন। এরপর তিনি আমাদের বাসা ভিজিট করতে সম্মত হয়। তিনি এসে বলেন পরদিন আব্বুর সঙ্গে কথা বলবেন, তিনি এর মধ্যে তার বাসায় কিছু জিন রিলেটেড রিচুয়ালস করে বুঝতে চেষ্টা করবেন এখানে কি হচ্ছে। যথারীতি তিনি পরদিন বিকেলে আব্বুর সাথে দেখা করেন। তখন আব্বুকে তিনি জানান আমাদের বাসায় আগে একটা মেয়ে মারা গেছিল। এরপর তার সাথে থাকা কোয়ারিন জিন নাকি এখানেই থেকে যায়। আর ওই মেয়ে মারা যাওয়ার পর এই বাসা বন্ধ করে দেয়া হয়েছিল। তবে আমরা যখন মৃত মানুষ দেখে এসেছিলাম সেদিন সেই বন্ধ হওয়ার সুরক্ষাসীমা নষ্ট হয়ে যায়। আরও বেশি প্রভাব ফেলে আমার ভাই ঈশান গোসল না করে ঘুমানোর জন্য। পরে তিনি আবার বন্ধ করে দিয়ে যান একদিন। উল্লেখ্য, আমরা যে মৃত মানুষ দেখে এসেছিলাম কিংবা আমার ভাই গোসল না করে ঘুমিয়েছিল, এসব উনাকে বলা হয়নি। তারপর পুরো ঘটনা জানার শেষে ফ্লাইটের বিষয়টাও মনে হলো দুটো একটার সঙ্গে আরেকটা কানেক্টেড আছে। এই ঘটনার বেশ অনেক বছর হয়ে গেছে। আমরা এখনও ওই অ্যাপার্টমেন্টেই আছি, কিন্তু ওই দিনের পর আর কখনো আমাদের ফ্ল্যাটে কোনো প্রবলেম হয়নি।
তবে হ্যাঁ, আমাদের বিল্ডিং এর একদম উপরের ফ্ল্যাটের কিছু বাসিন্দারা নাকি প্রায়শই ছাদে আওয়াজ ও অন্যান্য কিছু ফেস করেছে। ওসব আরেকদিন বলবনে। ভুলত্রুটি ক্ষমা করবেন। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। ঘটনাগুলো আমার মায়ের কাছ থেকে শোনা। কিছু ঘটনা ঘটেছিল আজ থেকে অন্তত ৬০-৭০ বছর আগে। এসবই আমাদের গ্রামে বেশ প্রচলিত। এক, আমার পাশের বাড়ি এক কাকিমার সাথে ঘটে যায় এই অলৌকিক ঘটনা। তখন গ্রামেগঞ্জে প্রায় মানুষ অতিপ্রাকৃত কিছু ঘটনার সম্মুখীন হতেন। রাতের বেলা অদৃশ্য উপস্থিতি অনুভূত হতো। এমনই এক রাতে তিনি মোবাইলে অ্যালার্ম সেট করে নিদ্রা যান। মধ্যরাতে তার নিদ্রা ভেঙে যায়। তখন বাড়িতে মানুষের ধান আসা শুরু হয়েছে। তিনি উঠে বাহিরে ধান সেদ্ধ করতে যান। তার কয়েক বস্তা ধান সেদ্ধ করার পরও দেখেন যে ভোর হচ্ছে না। তিনি বিস্মিত হয়ে যান। তিনি ভাবতে থাকেন আজ বাড়ির কোনো মহিলা কেন উঠছেন না ধান সেদ্ধ করতে। তিনি তখন খেয়াল করেন যে তিনি মোবাইলে সময় না দেখে বাহিরে চলে এসেছেন। ব্যাপারটায় তিনি কিছুটা আতঙ্কিত হয়ে যান। এরই মধ্যে তার আশেপাশের পরিবেশ কেমন অস্বাভাবিক মনে হতে থাকে। হঠাৎ করে যেন তার চারপাশের আবহাওয়া গরম হয়ে যাচ্ছিল। তিনি হঠাৎ এও লক্ষ্য করেন যে সাদা কুয়াশার মতো কিছু একটা তার আশেপাশে ঘুরছে এবং অদ্ভুত শব্দ করছে। তিনি রীতিমতো ভীত হয়ে ঘরে চলে আসেন। এসে মোবাইল হাতে নিয়ে দেখেন মাত্র ২ বাজে। তার বুঝতে বাকি রইল এত সময় বাহিরে কি ঘটছিল। তার পুরো শরীর শীতল হয়ে যায়। তিনি বুঝতে পারলেন তিনি অদৃশ্য কোনো অশরীরীর খপ্পরে পড়েছিলেন। আল্লাহ তাকে রক্ষা করেছেন। এরপর তিনি রাতে প্রায়ই কারোর পদচারণার শব্দ শুনেন এবং তাদের চালের উপর বিভিন্ন অদ্ভুত শব্দ শুনতে পেতেন। এ ঘটনার পর থেকে তিনি সাবধানে থাকেন এবং অকারণে বাহিরে যেতেন না। ২, সে যুগে মানুষেরা দূরদূরান্ত থেকে পায়ে হেঁটে বাজারে যাতায়াত করত। বাজারহাটগুলিও বসতবাড়ি থেকে যথেষ্ট দূরে অবস্থিত থাকত। বাজারে যাওয়ার পথে নদী পার হওয়া লাগত। বাজারে কেনাবেচা শেষ করতেও প্রায়শই অনেক রাত হয়ে যেত। ফিরতি পথে রাত আরও গভীর হতো। এমনই একটি রাতের ঘটনা। সে সময় এক রাতে আমার এক নানা শুটকি বিক্রি করে বাড়ি ফিরছিলেন। তখন প্রায় মধ্যরাত, বাজারে তার সব শুটকি বিক্রি হয়নি। অবশিষ্ট শুটকি নিয়ে তিনি নদী পার হয়ে বাড়ি ফিরছিলেন। তখনই তিনি শুনতে পান কোনো নারী কণ্ঠ তাকে বলছে, তোমার সব শুটকি এখানে রেখে যাও। সে সময় সাধারণভাবেই গ্রামের মানুষ দরিদ্র ছিল। তিনি শুটকিগুলি দিতে চাননি। কয়েকবার সেই অদৃশ্য কিছু শুটকি চাওয়ার পরও তিনি শুটকি দিতে রাজি হননি। এরপরই অদৃশ্য বস্তুটা রেগে যায়। মনে হয় যেন কোনো এক অদৃশ্য হাতে তা খুব জোরে থাপ্পড় মারে। তার মুখ বেঁকে যায়। তার কিছুদিন পরই তিনি মারা যান। তারপর থেকে সন্ধ্যার পর কেউ বাহিরে বের হতে সাহস করত না। সমগ্র গ্রামে এই ঘটনার আতঙ্কে ছড়িয়ে পড়ে। পরে বুঝতে পারা যায় তার উপর সে রাতে কোনো ডাইনি বা প্রেত ক্ষিপ্ত হয়েছিল শুটকি না দেয়ার জন্য। এর ফলেই তার মৃত্যু হয়। ৩, আমার এক দূর সম্পর্কে আন্টিকে প্রায় জিনে আছর করত। বলে রাখা ভালো, তিনি খুবই সুন্দরী ছিলেন। কিছুদিন ভালো থাকলেও তারপর থেকে আবারও তার পাগলামি শুরু হয়ে যেত। তার উপর আছর করা জিনগুলো খুব খারাপ জিন। সংখ্যায়ও একটা দুটো নয়, অনেকগুলো জিনের প্রভাব ছিল। হুজুরের থেকে জানা যায় তারা ছিল আশিক জিন। তারা নাকি আন্টিকে পছন্দ করত, সাথে নিয়ে যেতে চাইত। বিভিন্ন কবিরাজ আন্টিকে এ ব্যাপারে চিকিৎসা প্রদান করেন। তবে জিনেরা তাকে কোনোভাবেই ছাড়তে রাজি ছিল না। ফলে একসম আন্টি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তবে একবার এক কবিরাজ জিনদের বোতলে বন্দি করে ফেলেন। সে সময় তিনি তাদেরকে মাছ হয়ে বা বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে বললে জিনেরাও নাকি তা করে দেখাত। তবে আন্টিকে বিয়ে দেয়া যাচ্ছিল না। কোনো এক অদৃশ্য কারণে তা আটকে ছিল। তবে শেষমেশ আন্টির স্বামী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আন্টির পরিবারের কাছে বিবাহের প্রস্তাব দিলে তার পরিবার রাজি হয়ে যায়। কিন্তু আশপাশের মানুষ আন্টিকে বিবাহ করতে নিষেধ করেন, কারণ পুরো গ্রাম আন্টির উপর জিনের প্রভাবের কথা জানত। তারপরও আঙ্কেল তাকে বিয়ে করেন।
বিয়ের পরও কোনোভাবে তাকে সুস্থ করা যাচ্ছিল না। উল্টো জিনেরা রেগে যায়। একবার আন্টি যখন প্রেগনেন্ট হয় তখন আবারও তাকে জিনে আছর করে। তিনি গর্ভবতী থাকার কারণে খুবই কষ্ট পাচ্ছিলেন। তারপর আবারও কবিরাজদ্বয়ের ডাকা হয়। তারপর সে জিনকে কবিরাজ তার বসে আনেন এবং তাকে শাস্তির ভয় দেখিয়ে বলেন, একটা ঝাড়ু মুখে নিয়ে নির্দিষ্ট স্থানে রেখে আসতে। পরে যখন জিন আন্টির শরীর ত্যাগ করছিল, সে সময় নাকি আন্টিকে কিছুটা শূন্যে তুলে আছাড় মারে সেই জিন। এতে তিনি জ্ঞান হারান এবং ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তিনি তখন 7 মাসের গর্ভবতী ছিলেন। এখন তিনি ভালো আছেন। কিন্তু এখনও তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ হয়ে আছেন। তবে এখন তার উপর কোনো জিনের ছায়া নেই। অন্যের বাড়িতে রাখালের কাজ করত জলিল। তার মালিক কাজে দেরি হলেই গালমন্দ করত। তাই জলিল একদিন তার ঘুম ভেঙে যাওয়াতে গরু নিয়ে তাড়াতাড়ি মাঠের উদ্দেশ্যে রওয়ানা দিল। সে ভেবেছিল সকাল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। মাঠের দক্ষিণ দিকে অনেক গাছপালা আর লতাপাতা দিয়ে জঙ্গল হয়ে আছে। সে দিক থেকে ও অনেকে গরু ছাগল নিয়ে আসে। কিন্তু আজ কাউকে দেখা গেল না। জলিলের হাতে একটা লাঙল ছিল। তখন গ্রামে ঘড়ির প্রচলন শুরু হয়নি। তাই জলিল সময় না দেখেই গরু নিয়ে মাঠে চলে এসেছে। হঠাৎ করে জলিল লক্ষ্য করল তার চারপাশে খুব বাতাস বইতে লাগল। কোনো এক অদৃশ্য শক্তি তাকে ভীষণ বিরক্ত করছে, ভয় দেখাচ্ছে। আর বারবার বলছে তার হাতে থাকা লাঙলটা ফেলে দিতে। তখন লোক মুখে শোনা যেত জিন ভূত লোহা এবং আগুনকে ভয় পায়। এজন্য নাকি নবজাতক বাচ্চাদের পাশে লোহার কিছু অংশ এবং দিয়াশলাই রাখা হয়। যেহেতু লাঙলের নিচ অংশে কিছুটা লোহা ছিল তাই জলিল কোনোভাবে লাঙল থেকে হাত ছাড়েনি। আর সে অদৃশ্য শক্তি জলিলের কোনো ক্ষতি করতে পারেনি। এই ঘটনার পর জলিল আর কখনো সূর্য ওঠার আগে মাঠে যায়নি গরু নিয়ে। এটাই ছিল আমার মায়ের মুখে শোনা কিছু অপার্থিব প্রচলিত ঘটনা। ভয় শুধু হয় ভূতনামা ইউটিউব চ্যানেল। আমাদের গ্রামের বাড়ির একজন পীর সাহেব, যিনি সম্পর্কে আমার দাদা হন, উনার কাছ থেকে একবার শুনেছিলাম উনার জীবনে ঘটা জিন সংক্রান্ত কিছু ঘটনা। আজ সেই ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমি উনার মতো করে বলছি। আমি যে জায়গায় থাকি, এমনকি এখনও থাকছি, এটা মোটেও কোনো মানুষের থাকার মতো জায়গা না। দুনিয়ার সকল খারাপ জিনের আস্তানা আমার বাড়ির চতুর্দিকে। আমি কোনো একটা কারণে আমার পরিবার থেকে পৃথক হয়ে গিয়েছিলাম। তখন আমার থাকার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে বাধ্য হয়ে আমাকে এরকম একটা স্থান বেছে নিতে হলো যেখানে দিনের বেলায় মানুষ ভয়ে আসতে চায় না। আমাকে তখন অনেকেই পরামর্শ দিত যে না, আমি শহরে গিয়ে চাকরি করি। আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, যার কারণে সবাই আমাকে নিয়ে স্বপ্ন দেখত, সবার মনেই আমার জন্য আশার প্রদীপ জ্বলত। তবে আমার কিছুই করার ছিল না, কারণ আমি প্রচুর আল্লাহভক্ত ছিলাম। আমি একসময় গ্রামে প্রচুর স্টুডেন্ট পড়াতাম, তবে কিছুদিন পর এইসব কিছু বাদ দিয়ে আমি শুধু আল্লাহর প্রতি মনোনিবেশ করি। আর এই কারণেই আমি আমার পরিবার থেকে পৃথক হয়ে যাই। আমি চাইতাম কোনো এক নির্জন, নিস্তব্ধ জায়গায় আমি আমার সৃষ্টিকর্তাকে ডাকব, স্মরণ করব, সকল প্রকার ইবাদত করব। সেখানে আর কেউ থাকবে না আমি ছাড়া। আমাকে সবাই কত করে বলতো বিয়ে করার জন্য, কিন্তু আমি বলতাম একটাই মন আমার, এই মন আমি শুধু আল্লাহকেই দিতে চাই, আর কাউকে না গি। এজন্য আমি জীবনে বিয়ে করিনি। একাই থাকতে লাগলাম। তখন বুঝতে পারলাম একা থাকতে গেলে আমি যেখানেই থাকি না কেন আমাকে এই জিন সংক্রান্ত সমস্যাগুলো মোকাবিলা করতে হবে। এভাবেই তখন সময় চলতে থাকে। আমি সারাক্ষণ আমার আল্লাহকে ডাকতাম, ইবাদত করতাম, তসবিহ জপতাম। আমার কোনো কিছুর বেশি প্রয়োজন হলে আমার বাবা মা দিতেন। একদিন রাতে সবেমাত্র এশারের নামাজ পড়ে শেষ করলাম, তখন শুনতে পেলাম বাইরে থেকে কে যেন আমায় ডাকছে। এত রাতে এই জায়গায় যে কোনো মানুষ এসে ডাকবে না এই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। এছাড়াও আমি প্রতিদিন বিভিন্ন বই থেকে ইসলামিক সকল বিষয়, হাদিস জানার চেষ্টা করতাম, সেই সাথে জিন সংক্রান্ত অনেক কিছু জানতে পারি। ফলে এটা বুঝতে আমার অসুবিধা হয়নি যে আমায় বাইরে থেকে খারাপ জিন ডাকছিল। আমি বাইরে গেলাম না, বিছানায় বসে কোরআন শরীফ পড়ছিলাম।
কিছুক্ষণ পরই আমার ঘরের চালের আওয়াজে কিছু পড়ার আওয়াজ আসছিল। বুঝতে পারলাম সেই জবিনি চালে কিছু নিক্ষেপ করছে, গ্রামের মানুষের ভাষায় যাকে বলে ঘরের চালে চাক্কা মারা। সেদিন সারারাত এমন আওয়াজ হয়। আমারও ভীষণ ভয় লাগছিল। আমি দরুদ পড়ে কোনোরকম রাত কাটাই। এর পরের দিন রাতে আমি টয়লেটে যাওয়ার জন্য বাইরে যাই। টয়লেট থেকে যাচ্ছিলাম উবু করার জন্য, আর ঠিক তখনই আমায় পিছন থেকে কেউ সজোরে ধাক্কা মারে। আমি প্রচুর ব্যথা পেয়েছিলাম। কোনোরকমভাবে উঠে যা দেখতে পেয়েছিলাম তাতে আমার শরীরের লোমকূপ দাঁড়িয়ে পড়েছিল। আমার সামনেই যেন একটা মস্ত বড় দানব দাঁড়িয়ে আছে, যার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই দানবটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। কিন্তু তখন কেন জানি আমি আমার ভিতর একটা আলাদা শক্তি অনুভব করতে পারছিলাম। হয়তো আল্লাহর এত ইবাদত করার ফল ছিল। আমি তখন বেশ কিছু দরুদ সাথে আয়াতুল কুরসিও পড়ি। সাথে সাথেই আমার চোখের সামনে থেকে যেন সেই দানবটি উধাও হয়ে যায়। কিন্তু সেদিন এভাবে বেঁচে গেলেও জবিন আমার পিছু ছাড়ছিল না। আমাকে প্রতিনিয়ত জ্বালাতন করত, ভয় দেখাত। কিন্তু সৃষ্টিকর্তার রহমতে ধীরে ধীরে আমার ভয় কেটে যাচ্ছিল, মনের সাহস বৃদ্ধি পাচ্ছিল। যার ফলে আমি এই খারাপ জিনকে আর ভয় পেতাম না। কিন্তু এই জিনের জ্বালানোর পরিমাণটা যেন দিন দিন বাড়ছিল। যেমন, আমি প্রায়ই আমার প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতাম না। একদিন আমার ব্যবহৃত গামছা আমারই চোখের সামনে আপনা আপনি উড়ে বাইরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। পরবর্তীতে খুঁজেও আর কোথাও পাইনি। আমি যখন খেতে বসতাম, তখন আমার ভাতে আপনা আপনি যেন পানি পড়ে যেত। আবার অনেক সময় গিয়ে দেখতাম আমার ভাতে আগে থেকেই কে যেন পানি ঢেলে রেখেছে। আমি সেখানে নিজেই রান্না করে খেতাম, ফলে যখন রান্না করতাম তখনও আমায় নানাভাবে বিরক্ত করত। আমার এই বাড়ির পাশেই একটা পুকুর রয়েছে। সেখানে সবসময় মানুষের দেখা পাওয়া যায় না, তবে মাঝে মাঝে রাতের বেলায় মানুষ মাছ মারতে আসে। যাদের মাছ মারাটা নিতান্তই একটা শখ, তারাই মূলত আসে। তো একদিন রাতের বেলায় 4-5 জন লোক আসে মাছ মারার জন্য। বলে রাখা ভালো, ওই পুকুর থেকে আমার এই বাড়ির সবকিছুই দেখা যায়। তারা যখন মাছ মারতে বসল তখনই দেখতে পায় বাহিরে আমার ঘরের চারপাশ দিয়ে অবিকল আমার মতো দেখতে একজন লোক হাঁটছিল। তখন তারা ভাবল হয়তো আমিই হাঁটছিলাম, তাই বিষয়টাকে নিয়ে আর মাথা ঘামাল না। কিন্তু পরক্ষণেই দেখতে পায় যে আমার মতো দেখতে লোকটি হাঁটতে হাঁটতে ঘরের জানালা নেই, দরজা নেই, শুধু দেয়াল বলতে টিন বোঝানো হয়েছে, মধ্য দিয়ে ভিতরে ঢুকে পড়ল। এটা দেখে তারা ভয়ে এক দৌড়ে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে আমি বাজারে গিয়েছিলাম, তখন তারা আমায় ঘটনাটি বলে। তবে এত বছর সাধনার পর এখন আমি যেন নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। এখন উল্টো জিনেরা আমায় ভয় পায়, জ্বালাতন করবে তো দূরের কথা। এখনও আমার ঘরের আশেপাশে জিন থাকে, তবে আমায় আর আগের মতো ভয় দেখায় না বা জ্বালাতন করে না। এখন আমায় পীর বলেই সবাই জানে। এমনকি সবাই আমায় পীর কেবলা সাহেব বলে সম্বোধন করে। এমনকি তোমাদের বাড়িতে যখন মাঝে মাঝে আসি তখন কিন্তু প্রত্যেকবারই তোমাদের বাড়ির ভালো জিনের সাথে আমার সাক্ষাৎ হয়। ভয় শুধু হয় ভূতনামা ইউটিউব চ্যানেল। আমি তমাল। এই ঘটনাটা আমার সঙ্গে 2018 সালে ঘটে যায়। বিশেষ কিছু কারণে আমরা তখন বগুড়া চলে যাই। সেখানে আমাকে একটা কলেজে ক্লাস 11-এ ভর্তি করে দেয়া হয়। কলেজটা ছিল শহরের বেশ পরিচিত একটা প্রতিষ্ঠান। সেখানে নতুন কিছু ছেলেদের সঙ্গে অল্প কিছুদিনের মধ্যেই আমার বন্ধুত্ব হয়ে যায়। তন্মধ্যে একজন ছিল সিধু আর আমি একসঙ্গে কলেজে আসতাম যেতাম, যেহেতু ওর বাসা আর আমার বাসা খুব কাছাকাছি ছিল। আমরা সবথেকে ভালো বন্ধু হয়ে যাই। তবে সিধুর মধ্যে কিছু সমস্যা ছিল। যেমন সে কথা খুব কম বলত, ক্লাসের ছেলেদের সঙ্গে মিশত না তেমন। ক্লাসের অন্যান্য ছেলেরাও ওকে ইগনোর করত এমন অদ্ভুত হওয়ার জন্য। তবে সিধুর এতে কিছু যায় আসে না, সে তার মতোই বেশ। ঘটনাক্রমে সিধু আমাকে তার বাসায় নিয়ে যায় একদিন। 3তলা বাসার 3তলা জুড়ে সুন্দর পরিপাটি একটা ফ্ল্যাটে ওরা থাকে। ওদের বাসায় গেলেও পরিবারের কাউকে আর দেখতে পাইনি। জিজ্ঞেস করলে বলে বাবা মা ঢাকা থাকেন, সেখানে চাকুরি করেন। সিধু সেখানে একাই থাকে, সপ্তাহে 2 দিন মা বাবা থাকেন।
আমি ওদের ফ্ল্যাটটা ঘুরে দেখতে থাকি। একটা রুম আমার বেশ নজর কাড়ে। রুমটায় কোনো কিছু নেই, শুধু কিছু মোমবাতি, একটা সিঁদুর কৌটা, একটা পিতলের ছোট কলসি, চকবাক্স ও এমনই হাবিজাবি কিছু থাকে সেখানে। আমি সিধুকে জিজ্ঞেস করি সেসব কি। সিধু আমাকে বলে তেমন কিছু না। তবে আমি পিছু ছাড়তে নারাজ। ওকে চাপাচাপি করার এক পর্যায়ে সে আমাকে বলতে রাজি হয়। তার আগে আমাকে জিজ্ঞেস করে আমি কি ভূতে ভয় পাই কিনা। আমি জানাই যে এসবে বিশ্বাস করি না আমি। ও খানিকটা হাসে। আমাকে বলে পৃথিবীতে মানুষ ও দৃশ্যমান পশুপাখি ছাড়াও আরও অনেক অদৃশ্য সত্তা রয়েছে, যারা চাইলেই কেবল আমরা তাদের দেখতে পারি। তবে তারা নিজে থেকে দেখা না দিলেও আবার দেখা করার ব্যবস্থা করা যায়, ওদের আমন্ত্রণ করে। আমি জিজ্ঞেস করি আমন্ত্রণ? কিসের আমন্ত্রণ? আর এটা কিভাবে করে? সিধু বলে আমি বইপত্র ঘাটাঘাটি করে জেনেছি কিছু নিয়ম। আমার এক কাকু ছিলেন, তিনিও এসব করতে পারতেন। আমার যে ঘরটা দেখলি, ওই ঘরে আমি মাঝে মাঝে নানান উপায়ে চেষ্টা করি। তবে আজ পর্যন্ত কোনোদিন সফল হয়ে উঠতে পারিনি। আমি ওর কথা শুনে বেশ অবাক হই। বলে কি এসব? ও থেমে আবার বলতে শুরু করে বিজোড় সংখ্যার একাধিক পুরুষ ব্যক্তি প্রয়োজন এটা সম্পন্ন করতে। আমি একা একা করছি বলেই হয়তো হয়ে উঠছে না। তুই কি আমার সঙ্গে যুক্ত হবি? আমি থতমত খেয়ে যাই খানিকটা। তবে কথায় আছে মানুষের মন সবসময় রহস্য খুঁজে বেড়ায়, রহস্য সমাধান করার নেশায়। আমাকেও সেই রহস্য পেয়ে বসল। আমি রাজি হয়ে গেলাম ওর যজ্ঞে সঙ্গ দেবার জন্য। তবে আমি সঙ্গ দিলেই হবে না, একের অধিক কিন্তু বিজোড় সংখ্যক পুরুষ ব্যক্তির প্রয়োজন সেই সাধনা করতে। আরেকজন কোথায় পাই এখন? এসব নিয়ে কথা বলে সেদিনের মতো আমি বাসায় চলে গেলাম। বাসায় এসেও সিধুর ব্যাপারে ভাবতে থাকি আমি। আচ্ছা, আসলেই কি এসব সম্ভব? যদি সম্ভব হয় তো কেমন দেখতে সেসব অদৃশ্য সত্তারা? যদি সফল হয়ে যাই তবে কি আসলেই দেখতে পাব? আমাদের কোনো ক্ষতি করবে না তো? এ ব্যাপারে সিধুর কঠোর নিষেধ থাকায় আর কারো সঙ্গে কথা বলতে পারি না আমি। দিন যেতে থাকে, পড়াশোনার ব্যস্ততা বাড়তে থাকে, আমি সিধুর সেই রুম আর সাধনার ব্যাপারে একদম ভুলেই যাই। দেখতে দেখতে অর্ধবার্ষিক পরীক্ষা আসে। পরীক্ষা শেষে কলেজ কদিনের জন্য বন্ধ ঘোষণা করে। যেদিন এই বন্ধের ব্যাপারে জানায় সেদিন কলেজ থেকে ফেরার পথে সিধু আমাকে জিজ্ঞেস করে আমি এখনও সেই যজ্ঞের ব্যাপারে এখনও আগ্রহী কিনা। আমি জানাই আমি আগ্রহী। সে বলে, তবে ঠিক দুদিন পর প্রস্তুত থাকিস, কাকু কাকিমাকে বলে আসিস তুই আমার সঙ্গে থাকবি। আমি সম্মত হই। ওকে জিজ্ঞেস করি আমরা দুজনেই কি করব তবে? না, দুজন না, আরও একজন যুক্ত হবে আমাদের সঙ্গে। আরও একজন? কে সে? আমার মাসির ছেলে অরিত্র দা। রাজশাহী ভার্সিটিতে পড়ে। ওকে সব বিস্তারিত বলেছি আমি। সেও এ ব্যাপারে আগ্রহী। আজই আমাদের বাসায় আসবে সে। আজ সন্ধ্যায় সম্ভব হলে বের হোস, চা আড্ডা দিবনে। আচ্ছা, দেখি। সেদিন আর বের হওয়া হয় না আমার কোনো এক সমস্যার জন্য। তবে তার পরদিন সিধু আমাকে মনে করিয়ে দেয়, কাল কিন্তু আমাদের সঙ্গে তুই থাকছিস। কি থাকছিস তো? হ্যাঁ, থাকছি। তুই ভাবিস না। শুধু বাসা থেকে নিয়ে যাস, বাবা মার সঙ্গে কথা বলে। আমি এবার কিছুটা দ্বিধায় পড়ে যাই। আসলেই কি আমি প্রস্তুত? নিজেকে বুঝ দেই, যা হবে দেখা যাবে, এসব ভূতটুত বলে কিছু নেই। ওখানে যাব, থাকব, মজা করব, চলে আসব। আর কি? তবে আমি তখনও জানতাম না আমার জন্য ভিন্ন কিছু অভিজ্ঞতা অপেক্ষা করছে। পরদিন বিকেলে সিধু আমাকে বাসা থেকে নিতে যায়। বাবা মাকে জানাই আমরা তিনজন বন্ধু একসাথে পড়ব, মুভি দেখব, তাই থাকব ওখানে। বাবা মা সম্মত হলে ওদের বাসায় যাই। মধ্যরাতের জন্য অপেক্ষা করছি। ধীরে ধীরে সন্ধ্যা শেষ হয়ে রাত হতে শুরু হয়েছে। বাড়ির পাশে থাকা গাছে একটা বড় মতো কাক বসেছে। কাকটা শুধু কাকা করেই যাচ্ছে, যেন আভাস দিচ্ছে বড় কোনো বিপদের। তবে এক্সাইটমেন্টে সেসব আমরা মাথায় নেই না। আমরা তিনজন সিধুর রুমে বসে গল্প করতে থাকি।
সিধু আমাদের সামনে একটা বই বের করে। উর্দু বই। দেখে মনে হচ্ছে অনেক পুরনো। আরবি হরফে অনেক লেখা আর অদ্ভুত অদ্ভুত চিত্র অঙ্কন করা আছে। আমি দেখলাম সিধু সেই আরবি অক্ষরে উর্দু পড়তে পারছে। খানিকটা অবাক হলাম ওর আরবি উর্দুতে পারদর্শিতা সম্পর্কে। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, তুই এসব লেখা পড়তে পারিস? হ্যাঁ। দুমাসের মতো লেগেছে পড়তে শিখতে। উর্দুতে যত জিনভূত বা আত্মা সম্পর্কিত বই আছে তার চিটেফোঁটাও বাংলায় নেই। তাই এটা জানা খুব জরুরি ছিল আমার জন্য। তাছাড়া হিন্দি উর্দু প্রায় একই, একটা বুঝতে জানলে আরেকটা এমনিতি বোঝা যায়। কার্টুন সিনেমা থেকে হিন্দিতে দক্ষতা আছে। উর্দু তাই আমার জন্য কঠিন কিছু ছিল না। শুধু অক্ষর চিনতে যা সময় লেগেছে। আমি অবাক হয়ে আর কিছু বললাম না। বইয়ের বিশেষ কিছু পৃষ্ঠায় সেই জিন বা ভূত হাজির করানো নিয়ে বেশ কিছু নিয়ম ও সতর্কতা লেখা ছিল। তন্মধ্যে বিশেষ কিছু শব্দের অর্থ বের করলে দাঁড়ায়, বিজোড় সংখ্যার প্রাপ্তবয়স্ক পুরুষ গোসল করে গোসলের স্থান হতে কোনো কাপড় পরিধান করা ছাড়া বের হয়ে যজ্ঞের স্থানে হাজির হয়ে শরীরে সিঁদুর মেখে সেই গোলচক্রকে কেন্দ্র করে বসে হাতে হাত রেখে মন্ত্র আওড়াতে হবে। যজ্ঞের স্থানের গোল সার্কেলের বাইরে বের হওয়া যাবে না। যদি এসবের কোনো হেরফের হয় তো ঘটতে পারে অসম্ভব ভয়ানক কিছু। এমনকি হতে পারে নিশ্চিত প্রাণহানি। যজ্ঞের মাঝখানের প্রথম বৃত্তের ভেতর গোল আগুন প্রজ্বলন করতে হবে ও দ্বিতীয় বৃত্তের ভেতর আমাদের থাকতে হবে ও বৃত্তের দাগের উপর মোমবাতি রাখতে হবে। যত সমস্যায় হোক দ্বিতীয় বৃত্ত থেকে তৃতীয় বৃত্তের বাইরে যাওয়া যাবে না। এছাড়া সম্পূর্ণ ঘর অন্ধকার রাখা আবশ্যক। যদি দেখা যায় কিছু একটা সমস্যা হচ্ছে কিংবা আমাদের পক্ষে সেটা আর চলমান রাখা সম্ভব না, তবে সরাসরি না উঠে যেয়ে সেই বৃত্তের মধ্যেই অবস্থান করতে হবে ও একসঙ্গে এক সুরে ভিন্ন এক মন্ত্র উচ্চারণ করতে হবে। এবং ততক্ষণ করতে হবে যতক্ষণ না সমস্যা কেটে যায়। আমি এই নিয়ম শুনে একইসঙ্গে বেশ অবাক, ভয় ও লজ্জা অনুভব করি। তবে ওদের জোরাজুরিতে রাজি না হয়ে আর কোনো উপায় থাকে না। আমরা রাতের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই। এরপর রাত আনুমানিক 1-2টার পরবর্তী সময়ে গোসল সেরে আমরা সেই রুমে উপস্থিত হই। নিজের কাছে কেমন যেন মনে হচ্ছিল, আমি কি আসলেই এসব ঠিক করছি? যদি খারাপ কিছু হয়ে যায়? ক্রমে ক্রমে আমার ভয় বাড়তে থাকে। আমাকে ঘাবড়াতে দেখে সিধু আর অরিত্রদা আমাকে আশ্বস্ত করে যে খারাপ কিছু হলে মন্ত্র তো আছেই। আমাদের মনের জোর শক্ত করলে কিছু হবে না। আমিও যেন কিছুটা সাহস ফিরে পেলাম। শরীরের সর্বাঙ্গে সিঁদুর মেখে যথাস্থানে বসে যজ্ঞ শুরু করা হল। রুমের দরজা জানালা সব বন্ধ। পুরো 3তলায় শুধু আমরা 3জন একটা রুমে বসে এমন অদ্ভুত কাজ করছি। বলতে ভুলে গেছিলাম, যজ্ঞ শুরুর আগে সেই মন্ত্র দুটো মুখস্থ করে নিয়েছিলাম, ব্যাকআপ হিসেবে ছোট পৃষ্ঠাতে লিখেও নিয়েছিলাম। যজ্ঞ শুরুর পর সব স্বাভাবিকভাবেই চলতে লাগল। কোনো পরিবর্তন নেই। বেশ অনেকক্ষণ এভাবে চলল। এক পর্যায়ে ক্লান্ত হয়ে যখন আমরা হাল ছেড়ে দেব অবস্থা, ঠিক তখনই কানের পাশ দিয়ে সরু একটা বাতাস ঘুরতে শুরু করে। শুধু আমার কান না, আমাদের 3জনের কানের পাশ দিয়ে সেই বাতাস বার কয়েক প্রদক্ষিণ করে এক পর্যায়ে সেই মধ্য আগুনের গোলায় যেয়ে আগুনসহ ধীরে ধীরে বড় হতে থাকে। ঘূর্ণিমতো হতে থাকে। একদম উপরের ওয়াল ছুঁয়ে যায়। আমি প্রচণ্ড ভয় পাই, আমার থেকেও বেশি ভয় পায় সেই সিধু। অরিত্রদা নিজেকে কিছুটা স্বাভাবিক করতে চেষ্টায় রেখে মন্ত্র চালিয়ে যায়। মন্ত্র অর্ধেক রেখে শেষ করা যায় না, একদম শেষ করে অন্য মন্ত্র পড়তে হবে। এই মন্ত্র শেষে আমরা যখন বিপদ কাটানোর মন্ত্রটা পড়তে যাব, ঠিক তখনই ঘূর্ণি থেকে একটা শক্তিশালী কণ্ঠ বলে উঠল যেন, থাম, এত কষ্ট করে আনলি কিছু? জিজ্ঞেস করবি তো? আমরা ভয় পেয়ে যাই। বিশ্বাস করতে পারছিলাম না নিজেদের। কণ্ঠটা আবারও আমাদের তাড়া দিতে থাকে। আমরা ভুলে গেলাম কি করতে হবে এখন, বিদায় এর মন্ত্র আওড়াব নাকি ওকে কিছু জিজ্ঞেস করব। আমরা দ্বিধায় থাকা অবস্থাতেই অরিত্রদা প্রশ্নটা করে বসে। সেই দানব আগুনরূপী বস্তুটা উত্তর দেয়। কিছু সময়ের মধ্যে আমরা দুজনও কিছু প্রশ্ন করি। নিজেদের ছোটবেলা থেকে শুরু করে কোনো সমস্যার সমাধান কিভাবে করব, এসব ব্যাপারেও প্রশ্ন করি। আশানুরূপ উত্তর পাই। আশানুরূপ না, বরং আরও বেশি উত্তর পাই।
আমরা অবাক হই, ভাবতে থাকি আমরা স্বপ্ন দেখছিলাম কিনা। তবে না, আমরা স্বপ্ন দেখিনি সে রাতে। আমরা প্রশ্ন করতে থাকি। এক পর্যায়ে আমরা তার ব্যাপারে প্রশ্ন করি। তিনি জানান তার বয়স 200 বছর। সুন্দরবন থাকেন। একজন হিন্দু জিন তিনি। তিনি আমাদের ডাকে সাড়া দিলেও আমাদের সতর্ক করেছিলেন যেন তাদের ডাকার ক্ষেত্রে আমরা ভুল মন্ত্র উচ্চারণ না করি কিংবা মাঝপথে উঠে না যাই। তবে তারা মাঝপথে ফেসে যায়, আর সেটার প্রতিশোধস্বরূপ আমাদের চড়া মাসুল দিতে হয়। আমরাও উনার সতর্কবার্তা গ্রহণ করে ধন্যবাদ জানিয়ে স্বাভাবিকভাবে বিদায় করি। উনি যাওয়ার সময় আমাদের কিছু নাড়ু দিয়ে যান। আমরা যোগাসন থেকে উঠতে উঠতেই ফজরের আয়ান দিয়ে দেয়। উঠে দেখি পুরো ঘরের মেঝেতে ছাই পড়ে আছে। অবশ্য উপরের ছাদের ওয়ালে কিংবা অন্য কোথাও কোনো কালির দাগ নেই। এসব পরিষ্কার করার পর আমরা গোসল করে রুমে যেয়ে সেই রহস্যমানবের দেয়া নাড়ু খেয়ে ঘুমিয়ে পড়ি। এই ঘটনার অনেক বছর কেটে গেছে। তবে আমরা এখনও প্রতিবছর নিজেদের বিশেষ প্রয়োজনে অন্তত একবার একত্রে হয়ে সেই যজ্ঞ করি। নিজেরা ওয়াদা করেছি 3 জনের বাইরে নতুন কাউকে নিয়ে এ যজ্ঞ আমরা শুরু করব না। বেশ অনেকদিন ধরেই ইনবক্সে একজন অপরিচিত ব্যক্তি নক দিয়ে আমার সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন। শেষমেশ তার সঙ্গে কথা বলে তার জীবনের এই ঘটনাটি জানতে পারি। আমি তার থেকে শুনে লিখেছি তার ভাষণতেই। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।